এই লাস্ট ক্লাসে আমরা 9.2 স্টার্ট করছি, তাই না? কি করা হয়েছিল সেখানে? মূল নিয়মে অন্তরীকরণ। অন্তরীকরণে আর কি নাম আছে? ব্যবকলন। কি না? ব্যবকলন। ইংলিশে আমরা কি বলি? কমনলি ইউজ করা হয় ডিফারেন্সিয়েশন। কি না? ডিফারেন্সিয়েশন। আর ডিফারেন্সিয়েশন করে যে আউটপুটটা আসে তার নাম কি? ডেরিভেটিভ। তার নাম কি? ডেরিভেটিভ। বাংলায় কি বলে? অন্তরক সহগ। কি বলে? অন্তরক সহগ অথবা অন্তরজ। কি না? অন্তরজ। তো এই যে প্রসেসটা, এর নাম কি? এটাকে বলে মূল নিয়মে অন্তরীকরণ। ইংলিশে হচ্ছে ডিফারেন্সিয়েশন উইথ ফার্স্ট প্রিন্সিপাল। ঠিক আছে? এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আসে। আজকে আমরা 3 মিনিটের গুলো করব, তাহলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এবং এখান থেকে বলে আশা করা যায় যে তোমাদের যত এক্সাম হবে সব এক্সামে এই চ্যাপ্টার থাকে। এখান থেকে একটা আশার যথেষ্ট প্রবৃত্তি আছে। বেসিক প্রসিডিউর হচ্ছে লিমিটের কাজ করতে হবে। আমাদের একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে তার x প্লাস h0 নেওয়া ফাংশন, তারপরে f(x) ডিভাইডেড h, যেখানে h হবে কত? 0 এর কাছাকাছি। তাহলে আমরা বসাই। সো d বাই dx হচ্ছে কি? cos x। cos x কে ডিফারেন্সিয়েশন করা মানে কি? cos এর x প্লাস h ধরে নেওয়া মাইনাস হচ্ছে ফাংশনাল ভ্যালু ডিভাইডেড হচ্ছে h। তো যেহেতু প্রবলেম আছে তার মানে হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। যে টাইপের ক্যালকুলেশন আসে সেটাই করতে হবে। এখানে ত্রিকোণমিতি আছে, তাহলে ত্রিকোণমিতির ফর্মুলা করতে হবে। কি করা যায় এখানে? কোন ফর্মুলা করা যায়? মানে আপনার মাথায় দুইটা আইডিয়া আসতে পারে যে cos a plus b আছে, cos a plus b এর ফর্মুলা করা যায়। তো সেই ক্ষেত্রে কত হবে? cos a cos b minus sin a sin b minus cos x। বাট ওটা করে আসলে ফায়দা হবে না, কারণ h টাকে ডিমিনিশ করার জন্য, h টাকে বাদ দেওয়ার জন্য এখানে কি করতে হবে? c minus d এর ফর্মুলা করতে হবে। এটাকে ধরতে হবে c, এটাকে ধরতে হবে কি? cos c minus cos d ফর্মুলা কি? এই যে একজনের কাছে ফর্মুলা সে দেখা যাচ্ছে, বাকিদের কোথায়? কোথায় আছে বাকিদের? ফর্মুলা কি বলেন? 2 sin c plus d divided by 2, তারপরটা কি? তাহলে x d minus c by 2, x minus h divided by 2। এই c minus ঠিক করলে যেটা হচ্ছে এখানে x এর পাটা বাদ যাবে, sin x by 2, এটাকে h এর সাথে 1 বানানো যায়। ঠিক আছে? এই জন্য আমরা c minus মানে cos c minus cos d করব। কত আসবে এটা? 2 sin 2x প্লাস হচ্ছে h ডিভাইডেড বাই 2। এখানে কত হবে? x কি? ডাটা হবে কি? মাইনাস হচ্ছে কি? h বাই 2 নিচে হচ্ছে h। এই লিমিটে ভেরিয়েবল কে বলে? সো যে ত্রিকোণমিতির মধ্যে x থাকে সেখানে কোনো সমস্যা নেই, সেখানে h থাকুক আর না থাকুক এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। যে ত্রিকোণমিতির মধ্যে কি থাকবে, যে রাশির মধ্যে, যে এক্সপ্রেশনের মধ্যে কি থাকবে, x থাকবে, সেখানে আমাদের h এর ভ্যালু বসলে কোনো সমস্যা নেই। কারণ আমাদের h বসলে x তো রয়ে যাবে, সেটা তার আনডিপেন্ডেন্ট হওয়ার কোনো চান্স নেই। যেমন এই যে পার্টটা আছে, এখানে আমরা h এর পরিবর্তে 0 বসিয়ে দিতে পারি। বাকি এই পার্টটা sin মাইনাস দিতে হলে কি হয়ে যায়? সেটা মাইনাস হয়ে যায়, মাইনাসটা বাইরে চলে আসলো। এখানে থাকতেছে sin h বাই 2 আর নিচে কত? এবার খেয়াল করে দেখেন এখানে কি করে মাইনাসটা একদম বাইরে নিয়ে আসতে পারি, কনস্ট্যান্টগুলো লিমিটের বাইরে রাখা যায়।
যেটা বললাম যে যেখানে এক্স আছে সেখানে কোনো সমস্যা নেই, তাহলে আমরা এই যে এটাকে আলাদা করে ফেললাম, ইনটু দিয়ে লিমিট h টেন্ডস টু 0 sin h/2 ডিভাইডেড বাই h/2 লেখা যায় না, বুঝছি? কথা বলো, বুঝছো? কোনো কিছু বাকি আছে? So 2 into half হুম half multiply করতে হবে। না, ওই যে টুটাকে এই টুটাই বরাবর নিচে নিয়ে আসছি, তাহলে তো হয়ে গেল। এই যে টুটা এবারে নিচে নিয়ে আসলাম, তাহলে লেনদেন এক্সট্রা করে হিসাব করা লাগবে না। বুঝতে পারছি? মাথাতে বুঝতেছ? আগে সব বুঝছো? না, এতে বুঝার কথা, কাল লাস্ট ক্লাসে যেটা করা হয়েছে। এই যে এখানে এটা তো আছে, যেখানে এক্স থাকবে সেখানে আমরা এক্স এর ভ্যালু বসিয়ে দিই, কারণ এখানে এক্স এর ভ্যালু বসালে সমস্যা নেই, এক্স তো আছে, তো এটা আলাদা লিখলাম। তারপর এটা sin h/2 যেখানে থিটা থাকবে সেখানে হচ্ছে sin থিটা নিয়ে আসবে, sin থিটার উপরে আসে, তাহলে এখানে h/2 লিখবো। ও দেওয়ার বাকি আছে, এই যে 2টা আছে, পুরো একদম চলে আসলো, তাই তো হয়ে গেল, আর তো কিছু বাকি নেই। সো এবার যদি এখন ভ্যালু বসালে কি হবে, x থিটা কত হবে? h0 হলে কত হয়? কত হয়? h0 2h/2 যেখানে হয় sin x, আর বাকিটা কত? থিটা 0 এর কাছাকাছি হলে sin থিটা বাই থিটা কত? আর কি শিখছো? 1। তোমরা 9.1 কি তোমাদের এটা দেখানো হয়নি যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1 দেখানো হয়েছিল? তোমাদের হয়েছিল? হ্যাঁ, এই যে দেখাচ্ছি তোমরা, কারণ sin থিটার ভ্যালু আর থিটার ভ্যালু সেম আমরা পড়ছিলাম ফিজিক্সের ক্লাসে, দেখানো হচ্ছে। ঠিক আছে, যদি দেখো যে যদি ছোট হয় তাহলে sin থিটার ভ্যালু আর থিটার ভ্যালু সেম, দুটোই সেম হলে কাটাকাটি গুলো কত হবে? 1 হবে। ঠিক আছে, সবাই তাহলে এই sin x টা করো। আসসালামু আলাইকুম। জি জি আসছে।
এবার tan যেটা আছে tan একটা আগে করব, তারপরে তোমরা cos এর একটা করবে। tan c minus tan d এর ফর্মুলা কি বলতে পারবে? বলো tan c minus tan d এর ফর্মুলা কি? কথা বলো না। tan c minus tan d এর কোনো ফর্মুলা নাই, তাহলে এখানে আমরা সাইন কোসি নিয়ে যাব। এই 1/s টা আলাদা করে লিখলে সিঁড়ি একটা কমে যাবে, সেই ক্ষেত্রে কষ্ট কম হবে। সাইন থিটা ডিভাইড বাই হচ্ছে cos থিটা। এখানে লসাগু করলে কত হবে? কত হবে বলো উপরে? এটার সাথে আসবে cos x মাইনাস হচ্ছে সাইন। এটা কিন্তু ঠিক আছে। তার ব্যাকেট এখানে হইতে পারে। এখানে বাইরে দেওয়া যাচ্ছে, কোনো সমস্যা নেই। এটার মধ্যে কোনো কোশ্চেন আছে? আচ্ছা লেখাপড়া লেখো। এখন দেখো এখন কি করবো, যে এখন উপরে কোনো ফর্মুলা হয়েছে? কি ফর্মুলা? গুড। জীবনটাই ত্রিকোণমিতিময়, ঠিক আছে, যেটা বারবার কিন্তু আগে বলা হয়েছে। তুমি কিন্তু ডিফারেন্সিয়েশন করতেছো, এখন কিন্তু ত্রিকোণমিতির কাজ করা লাগতেছে। তো এটাকে এ ধরলে, এটাকে বি ধরলে sin a cos b মাইনাস cos a sin b। ফর্মুলা কি? sin a মাইনাস b। এ হচ্ছে এখানে x প্লাস h, b হচ্ছে কি x, আর নিচে কত আসে? h ইন্টু cos হচ্ছে x প্লাস h ইন্টু হচ্ছে কি cos x, যেটা আগে একটু আগে বলা হয়েছে। সেটা হচ্ছে কি, যেখানে যেখানে x থাকবে সেখানে কোনো সমস্যা নেই। এখানে x আছে, এখানে আছে, সমস্যা নাই। সমস্যা কাকে নিয়ে? h কে নিয়ে। তো তার জন্য উপরে কি আসছে? sin h আসছে না? এদেরকে আলাদা করে দিলাম, করে বাকি হচ্ছে হলো লিমিট দিয়ে বাকি যার যেখানে যেখানে সমস্যা নেই ওদেরকে আলাদা করে দিলাম। প্রথমটা কত? 1। তারপরে টার্ম x 0 বসালে প্রথমটা কত? cos x। পরটাও কি? তার মানে কি 1 বাই কি ফাইনালি কত আসে? sec স্কয়ার x। এটা হচ্ছে কার ফর্মুলা? 10x কে রিমাইন্ডেশন করলে sec স্কয়ার x আসে।
এটা লেখা হয়ে গেলে তোমরা সবাই কি মাইনাস করলে স্কোয়ার এই সবাই বলো কত আসছে? মাইনাস তাহলে আরেকটা ফর্মুলা যুক্ত হয়েছে, cot x ইকুয়াল টু হচ্ছে মাইনাস হচ্ছে cosec স্কয়ার x। কার কার হয় না এটা? সিয়ামের হয়েছে, নাইমের হয়েছে, নেহালের হয়েছে, রাফিদ পারছো? রাফিদ তো হ্যাঁ পারছো। তারপরে মাইনাস আসছে নাকি? ঠিক আছে, তাড়াতাড়ি পারছো? গুড। এখন দেখো, আমি ওই যে বই দেখতেছিলাম, এই তো বইয়ে শুধুমাত্র 10x আসে না, 4x আসে, 3x আসে, 5x, যেটা বলছি ax এরকম, বা সাইন এর ক্ষেত্রে 2x 3x 4x এরকম কি আসে। তো তোমরা একটা করো দেখি, সাপোজ মনে করো দিলাম তোমাদেরকে 10 cot এরকম আছে, সাপোজ হচ্ছে হলো যে তোমরা দুইটা করো, হ্যাঁ দুইটা প্র্যাকটিস করো, একটা হচ্ছে হলো সাইন 3x আর একটা হচ্ছে tan 4x, এই দুইটা করো প্র্যাকটিসের জন্য। অথবা এও দিতে পারে, কি দিতে পারে, শুধু এ বি লাস্ট পেজে যাবে, দিতে পারে mx দিয়ে করাইছিল বলুক, এই দুইটা প্র্যাকটিস করো। আর তো বেশি বাকি নেই, আর দুইটা আছে, সেকার করছে। বলেন, কোসেক সি মাইনাস কোসেক ডি এর ফর্মুলা কি আছে? নাই তো, ফর্মুলা সাইন সি সাইন ডি আর হচ্ছে কস সি কস ডি, এদের প্লাস মাইনাস এর ফর্মুলা আছে। তাহলে বাকিগুলো আমরা কি করব, সিম্পলি সাইন কোসে নিয়ে আসবো। সো সবগুলোতে কিন্তু এই লাইনের পরে এখানে লিখবেন, সো ডি বাই ডিএক্স এফ অফ এক্স টা হচ্ছে এখানে কোসেক এক্স, কোসেক এক্স কে ডিফারেন্সিয়েশন করা মানে এই মানটা বের করা। আমরা 1 বাই এইচ টাকে আলাদা করে লিখতে পারি, আর কোসেক থিটা হচ্ছে 1 বাই কি সাইন থিটা। তাহলে লসাগু করলে, এলসিএম করলে এখানে প্রথমে কি আসবে, সাইন এক্স মাইনাস হচ্ছে সাইন কি এক্স প্লাস এইচ। সব সমস্যা হচ্ছে কাকে নিয়ে, এইচ কে নিয়ে। তাহলে উপরে উপরে এখন ফর্মুলা হচ্ছে না, সাইন সি মাইনাস সাইন ডি, ফর্মুলা কি 2 cos হবে প্লাস cos সি প্লাস ডি বাই 2, তারপরে সাইন হচ্ছে কি সি মাইনাস ডি ডিভাইড বাই হচ্ছে 2, নিচে হচ্ছে এইচ ইন্টু সাইন এক্স প্লাস এইচ ইন্টু হচ্ছে সাইন এক্স। তাহলে থাকতেছে 2 cos 2x প্লাস h বাই 2 সাইন মাইনাস h বাই 2। দেখেন এখানে খেয়াল করেন, অনেকগুলা রাশিতে কিন্তু কি আছে, সাইন এক্স আছে না, যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা ওগুলা তো কনস্ট্যান্ট, এবং ওগুলাতে এইচ থাকলেও সমস্যা নাই, জিরো বসাইলেও এক্স হয়ে যাবে, ঠিক কি না? সমস্যা ছিল কাকে নিয়ে, এইচ কে নিয়ে, তার জন্য একটা সাইন এক্স দরকার, ওটা পেয়ে গেছি না, নিচে এইচ তাহলে উপরে সাইন এক্স, ওটা আলাদা করে দিব, আর বাকিটাতে ভ্যালু বসাই দিব। এই লাইনটা লিখতে পারছেন? কাজে লিখছো? তাহলে কি হচ্ছে, মাইনাসটা একদম সামনে নিয়ে নিয়ে আসলাম, লিমিট এইচ টেন্ডস টু জিরো, এই যে সাইন এইচ বাই 2, আর নিচে এখানে এইচ বাই 2 নিয়ে আসলাম, এই 2টাকে নিচে নিয়ে আসলাম। বাকি যে পার্টটা আছে এটা পুরোটাকে একসাথে আমরা
লিমিটের মধ্যে নিয়ে আসি। যেখানে এক্স আছে, যেখানে এক্স থাকবে সেখানে এক্স থাকবে না থাকুক এটা ম্যাটার করবে না। বলেন তাহলে কি কি হবে? প্রথমটা হচ্ছে এটা মাইনাস ওয়ান ইন্টু, আর এখানে যদি এইচ এর পরিবর্তে জিরো হয় উপরে হবে কত? কজ এক্স, আর নিচে কত? সাইন এক্স ইন্টু সাইন এক্স। কজ এক্স বাই সাইন এক্স কে এক্স লেখা যায়, তবে এভাবে লেখবো না, যে লেখা হচ্ছে ওয়ান বাই সাইন এক্স আর হচ্ছে কজ এক্স বাই কি সাইন এক্স। ওয়ান বাই সাইন এক্স মানে কি কোসেক এক্স, আর কজ এক্স বাই সাইন এক্স মানে হচ্ছে কি কট এক্স। এটা হচ্ছে কার ফর্মুলা? ফর্মুলা কিন্তু একটা প্যাটার্ন আছে। কোসেক এক্স, কোসেক এক্স কি হচ্ছে মাইনাস কোসেক এক্স ইনটু হচ্ছে কোসেক স্কয়ার সাথে কার সম্পর্ক? কটের সম্পর্ক। তাহলে সেক এক্স এর ফর্মুলা কি হবে? সেক এক্স ইনটু টেন এক্স। যেমন সাইন আসছে কস, কস আসছে মাইনাস সাইন, টেন আসছে কি টেন স্কয়ার সেক স্কয়ার, তাহলে কট আসছে কি মাইনাস কোসেক স্কয়ার। ঠিক আছে, সেক আসবে সেক এক্স টেন এক্স, আর কোসেক হচ্ছে কি এটা মাইনাস, মানে পরের গুলা মাইনাস হচ্ছে মাইনাস কোসেক এক্স ইনটু কট এক্স। এটা 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 লেখো, লিখে হচ্ছে সেক এক্সটা করো, তারপরে বাকি কথাবার্তা হবে। 9.2 শেষ। তবে এখানে আসল কথাই বাকি রয়ে গেছে আর কি। নিয়মটা শিখছো, ডিফারেন্সিয়েশন করছো, কিন্তু এখনো ডিফারেন্সিয়েশন কি সেটা তুমি শিখতে দাও, তাই না? কি সমস্যা কোনো? ডিস্টার্ব করতেছে? তেলাপোকা ঢুকছে? হ্যাঁ, তাহলে একটাই বাকি আছে, এটা করে ফেলো। তাহলে আসল কাজটাই তো বাকি আছে, সেটা কি? হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন? ব্যবকলন কি বলো? অন্তরীকরণ কি? যেটা কি অন্তরে ধারণ করা হয় সেটা কি অন্তরীকরণ? আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন বায়োলজি প্র্যাকটিক্যালের দিন দুইটা ছেলে আসছে, তো তোদের বায়োলজিতে যখন ভাই জিজ্ঞাসা করতেছিল তখন ওরা কিছুই পারতেছে না, তো স্যার হচ্ছে একদম বিরক্ত হয়ে গেছে ওদের উপরে। মানে তখন একটা ট্রেন্ড ছিল যে অনেকেই পরীক্ষা দিতে হচ্ছে এসএসসি পরীক্ষা নকল করে পাশ করবে, নকল করে একটা মেট্রিকের সার্টিফিকেট পাওয়া যায় কিনা, লিস্ট হচ্ছে হলো যে ছেলেরা বিয়ের সময় বলতে পারবে যে মেট্রিক পাস করছে, মেয়েরা বিয়ে শাদীর সময় হচ্ছে বলতে পারবে যে মেয়ে মেট্রিক পাস, ওরে আল্লাহ কত সাংঘাতিক কথা, এরকম ছিল। ইভেন অনেকে হচ্ছে জানে পাস করবে না তারপরে পড়তো, কেন বলতে পারতো যে মেয়ে মেট্রিক পর্যন্ত পড়ছে, ওটা পর্যন্ত মেট্রিক পর্যন্ত, মানে যদিও ক্লাসে হচ্ছে হলো কোনোটা একটাতে পাস করতো না। আগে একটা গ্রামে মানুষের ট্রেন্ড ছিল, এটা অনেক কমে গেছে আর কি, যাই হোক। তো ওরা ওইরকম টাইপের স্টুডেন্ট ছিল আর কি। তো এখন তো টিচার বিরক্ত হয়ে বলতেছে, বাবা তুমি কোষ চিনো, কোষ বায়োলজির না? তাই বলছে জি স্যার চিনি, একটা হাসি দিছে একটা। তো বলো বলো কোথায় দেখছো, কোথাও কোথায় দেখছি, বলে কোথায়? স্যার কাঁঠালের মধ্যে দেখছি। কিসে? কাঁঠালে দেখছি। স্যার এবার তো মজা, মানে তারা তো রাগ হয়ে গেছে ভিতরে, বলতে পারবো। তাহলে তো নিশ্চয়ই কলা ভালো করে চিনো, কলা?
বায়োলজির টিস্যু, টিস্যু মানে কলা আর কি। তো স্যার ওই প্রসঙ্গে মজা করে বলতেছে, কলা তো আমি তো ভালো করে চিনো। কয় জি স্যার। কি কোথায় কি 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 কলা কয় প্রকার বলো? বলে স্যার এই যে চম্পা কলা, সাগর কলা, তারপরে আর কি গ্রামে নোয়াখালী ভাষায় কি আনাজি কানা কি কলা ছিল এরকম। বুঝতে পারছো? এই হচ্ছিল তাদের অবস্থা আর কি। তো এখন এই যে ডিফারেন্সিয়েশন আমরা শিখলাম, যেটা ব্যাপককরণ অন্তরীকরণ, বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট, এবং সত্য কথা হচ্ছে আমিও জানতাম না আসলে ডিফারেন্সিয়েশন কি। পরে অনেক চিন্তা ভাবনা করেছে ডিফারেন্সিয়েশন জিনিসটা কি, এটা তো জানা দরকার। বাসিতে উঠে যাওয়ার পরে বইটা যাওয়ার পরে যেটা শিখছি যে এরকম। তো তোমাদের সৌভাগ্য, তোমরা জায়গা মতো আসছো। বেশিরভাগ স্টুডেন্ট ম্যাথ করে দিয়েছে, আনসার মিলে গেছে, ওকে ফাইন 4 মার্ক ইয়ে হয়ে গেছে, আর কি দরকার, এরকম নিয়ে চলে যায়। ইভেন বাকি চ্যাপ্টার গুলো তো যদি তুমি ডিফারেন্সিয়েশন কি জিনিস এটাই না জানো, তাও তুমি ফুল ম্যাথ করে ফেলতে পারবা এবং ফুল নাম্বার পাবা, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো না কোনো এক সময় দেখা যাবে নিজে দেখা খাবা যে আসলে ডিফারেন্সিয়েশন কি করলাম, কি হচ্ছে হোয়াটসঅ্যাপে এরকম। সবাই কিন্তু সিরিয়াস মোডে থাকতে হবে, হ্যাঁ সিরিয়াস কথাবার্তা চলতেছে, রেকর্ডিং হচ্ছে, ভিডিও দেখতে পারবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে স্পর্শকের ঢালের সমীকরণ নির্ণয় করা। খুব মানে একটা লাইন, একটা লাইনের মধ্যে অনেক কথা আছে। স্পর্শকের ঢালের সমীকরণ নির্ণয় করা, ঠিক আছে। ট্যানজেন্টের ইকুয়েশন বের করা, কি বের করা? ট্যানজেন্টের ইকুয়েশন বের করা। দেখেন ঢাল বের করা না, ঢালে কি বের করা? সমীকরণ বের করা, ঢাল বের করা না। না আপনার একটা স্ট্রেট লাইন যখন থাকে, ওকে ফাইন, এটা এটা তো একটা, এটা অ্যাঙ্গেল করে বসে আছে। বাট যখন একটা বক্ররেখা হয়, কার্ভ হয়, তো আপনি যখন এখানে স্পর্শক আঁকবেন, দেখেন এটা কিন্তু একটাই রেখা, এখানে যখন ট্যানজেন্ট ড্র করবেন তখন তার এটা হবে এটা, যখন এইখানে আঁকবেন তখন কি এরকম হবে, তখন দেখেন সেটা স্থূল কোণ অবটিউজ অ্যাঙ্গেল এটা হবে। যখন এই পয়েন্টে আঁকবেন সেটা হয়ে যাবে হচ্ছে প্যারালাল টু কি এক্স অ্যাক্সিস, যার স্লোপ হচ্ছে কত ট্যানজেন্ট, তার ঢাল হচ্ছে 0। বুঝতেছেন কথা? যখন আপনি এখান থেকে এখানে আসলেন তখন আবার এই যে এরকম হবে, এইখানে আঁকলে এই যে এরকম হবে, এইখানে আঁকলে এরকম হবে, এইখানে গেলে এরকম হবে। মানে যখন আপনার কার্ভ হচ্ছে, কি হচ্ছে কার্ভ মানে বক্ররেখা, বক্ররেখা যখন হচ্ছে তখন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু ট্যানজেন্ট মানে স্পর্শক কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, এবং স্পর্শকের ঢালটাও পরিবর্তন হবে। স্বাভাবিক, এক একটা রেখা এক একটা কোণ উৎপন্ন করবে। সবাই সিরিয়াস মনে আছেন তো? সিরিয়াস কথাবার্তা হচ্ছে যে এরকম, যেগুলো অনেকে জানে না। তো এখন তার মানে কি আমরা প্রত্যেকবারই প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে জয়েন্টে জয়েন্টে ব্যথা বলে না, এই যে পাগলা বলে আমরা আগলে সব ভালো হয়ে যাবে। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এইভাবে ট্যানজেন্ট ড্র করে মানে স্পর্শক এঁকে তার ঢাল বের করা কঠিন কাজ, ঠিক না? যেমন আমরা কিছু কিছু ক্ষেত্রে সেট আপ তৈরি করি, সেটা বুঝেন না? সেটা বলে এক এক রকম থাকে। যেমন অনেকে দেখবেন ফুটপাতে কাপড় বিক্রি করে, বিক্রি করে না, কি করে একটা প্লাস্টিক নিয়ে আসে, কাপড়ের ভিতরে বসে বিক্রি করে, আবার নিয়ে যায়। সে দোকান দেয় না কেন? কারণ তাকে তো উঠে যেতে হবে রাত্রে বেলা। এখন সেই দোকান দেয়, দোকান শুনে নিয়ে যেতে পারবে? কথা বলেন। আপনারা যে স্কুলে পড়েন, তো এরকম কি হয় তোমাদের পড়া শেষ, বাচ্চারা যাও, তো এরকম কি ঠিক আছে, যা যাওয়ার পরে সবাই কি করবে, একটা করে ব্যাচ নিয়ে যাওয়া সব, হ্যাঁ বলে দিল যে স্কুল হবে এরকম একটা, সবাই একটা করে ব্যাচ নিয়ে আসবা, কি নিয়ে আসবা? একজন ব্যাচ নিয়ে আসবে, একজন হচ্ছে লো বেঞ্চ, একজন হাই বেঞ্চ। টিচারদেরকে দায়িত্ব দিতে সবাই একটা করে ইট নিয়ে আসবেন, কি নিয়ে আসবেন? ইট নিয়ে বিল্ডিং বানাবে। তো একদিন গেল সবাই হচ্ছে হলো কি এরকম ইট নিয়ে আসলো, কে রেস্ট নিয়ে গেলো, গিয়ে করলো, বলে যাওয়ার সময় আবার সবাই নিয়ে যান। পড়াশোনা করবে কেউ? একটা আনা করতে করতে সব শেষ। দেখেন যে কি করা হচ্ছে, একটা বিল্ডিং দেওয়া হচ্ছে, রুম এসি সব সেট আপ দিয়ে দিচ্ছে। এখন কি হবে, যখন কি দরকার, এখন হচ্ছে কিছু লোকজন থাকবে, স্টাফ যারা থাকে দাঁড়ান থাকবে, এরা খুলবে, খুলে দিবে, টিচাররা যাবে, রুম টুম খুলবে, ঠিক আছে, লাইট ফ্যান দিয়ে তারপর ক্লাস শুরু করবে। কথা বুঝতেছেন? আমরা যখন পড়তাম, যখন বিভিন্ন জায়গায় মনে করেন যে ওপেন স্পেস, আমি আমি যে ছোটবেলায় যে মুক্ত হয়ে পড়তাম, ওখানে কোনো এরকম সেটআপ ছিল না, কি হতো, একটা আমরা সবাই পানি নিয়ে যেতাম, কি নিতাম, পানি নিয়ে মাটির মধ্যে বসেও পড়া যেত, আবার সবাই পানি নিয়ে চলে আসতাম, এসে তাই। এখন কি এরকম হচ্ছে, আপনারা যে এখানে আসতেছেন এরকম কি হচ্ছে, হচ্ছে যে বাড়িওয়ালা বিল্ডিং করে দিয়েছে, তারপরে আপনারা আসছেন এরকম, আবার রাতের বেলা সব নিয়ে গেছে, এরকম হচ্ছে না। দেখেন এটা হচ্ছে একটা সেট আপ। যেমন একটা উদাহরণ দিই, যেমন আমি গ্রামে যখন আমরা ঈদের নামাজ পড়তাম, তখন কি হতো, ঈদের নামাজটা নর্মালি বাইরে পড়া উত্তম, মানে যদি বাইরে না থাকে মসজিদে পড়া যায়, বাইরে খোলা মাঠে পড়া কি সুন্নত, মানে এটা উত্তম তুলনামূলক। তো এই জন্য আমার দাদাই হচ্ছে হলো যে একটা জমি দিয়ে রাখছে, এটা এই জমিটাই ছিল শুধু ঈদগাহের জন্য, ঠিক আছে। সারা বছর তাহলে কি হতো, সারা সকালে গরু ছাগলে এখানে থাকতো আর আগমত করতো আর কি, মানে মাঠে, যেটা বাস্তব সত্য কথা। আর কোনো কাছেও না, বা আমরা একটু খেলাধুলা করতাম, ছিল এরকম। তো ওই ঈদের যখন নামাজ পড়া হবে এর আগের দিন, আগের দিনে কি করতো, মাইক, তারপরে ফ্যান্ডেল জিনিসপত্র সব টানা নেওয়া হইতো, নিয়ে এসে এরপরে সকালবেলা বা তার আগের দিন এগুলো কেটে কুটে মাওটা পরিষ্কার করে বাসা খুঁড়ে টুটু দিয়ে প্যান্ডেল টানানো হইতো। সকালবেলা হচ্ছে হলো ওই যে মাইক টাইক গুলো কানেকশন দিয়ে তারপরে হচ্ছে হলো সেট আপ করে
ঈদগার পরে তারপর আবার সব কি করতো বলেন, খুলে ফেলা হইতো। তো এখন এই কাজটা যে আমরা ডেলি যে 5 ওয়াক্ত মসজিদে নামাজ হয়, এই কাজ ডেলি যদি তোমার কি অবস্থা হবে, মুসল্লিকে বলছে ধর মাপ চাই, মাপও চাই, দোয়াও চাই, ঠিক না? সব না দেখেন কথা, আমি কথাগুলো যে বলতেছি এগুলো কিন্তু এটার সাথে রিলেটেড, এই জন্য কথাগুলো বলতেছি। তো এইখানেও যে বেশিরভাগ ইকুয়েশন গুলো হচ্ছে হলো যে আপনার বেশিরভাগ সমীকরণ গুলো হচ্ছে আসলে বক্ররেখা। বক্ররেখা কেমন, খুবই সিম্পল, যে মনে করেন একটা সমীকরণ y ইকুয়াল টু হচ্ছে mx প্লাস c, এটাই হচ্ছে মনে করেন যে একটা সরলরেখা, যেখানে x এর পাওয়ার 1, y পাওয়ার হচ্ছে 1, বা x ইকুয়াল টু a, y ইকুয়াল টু b, এই এই তিনটা ক্যাটাগরি ছাড়া বাকি যতগুলা x এবং y পাওয়ার আছে অন্য কিছু হলেই সব বক্ররেখা। কি রেখা? সবই হচ্ছে হলো কার্ভ, কার্ভ। মানে এখানে যদি 2 হয়, এটা একটা প্যারাবোলা বা পরাবৃত্ত হবে। এখানে যদি 3 দেন, মানে সরলরেখাটার যদি আমরা x এবং y এর পাওয়ার কনসিডার করি, সরলরেখাটা বিশাল সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানিও না। কারণ বাকি কোনটা যদি চেঞ্জ হয়ে যায়, ইভেন এক্স ওয়াই যদি কনস্ট্যান্ট হয়, এটাও কিন্তু একটা কার্ভ হয়ে যাবে, কার্ভ হয়ে যাবে, বক্ররেখা হয়ে যাবে। বুঝছেন? মানে এক্স ওয়াইটা আলাদা করে থাকতে হবে, প্লাস মাইনাস থাকতে হবে মাঝখানে, একসাথে থাকা যাবে না। তার মানে আপনার বেশিরভাগ ওয়াই এবং এক্স এর সম্পর্ক হচ্ছে আপনার কার্ভ, বক্ররেখা। বক্ররেখার প্রত্যেকটা ক্ষেত্রে কি করতে হবে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আলাদা করে ট্যানজেন্ট ড্র করতে হবে, স্পর্শক আঁকতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা করে মানে ঢাল বের করতে হবে। তো এই কাজটা নিয়ে হচ্ছে হলো সাইন্টিফিক গবেষণা করা শুরু করলো, যে কি করা যায়, কোনো এরকম সেট আপ দেওয়া যায় কিনা। যেমন ক্যালকুলেটারে সেট আপ করা থাকে না, ফাংশন দেওয়া থাকে সাইন এক্স 30 ভ্যালু দিয়ে দিচ্ছে, আপনি ইনপুট দিবেন, সাথে সাথে কি চলে আসবে, ওই বিভিন্ন সফটওয়্যার করা থাকে না, ঠিক করা থাকে, দিবেন ইনপুট দিবেন, সাথে সাথে আউটপুট চলে আসে, ওটা এরকম। তো এই ডিফারেন্সিয়েশন করাটা ওটা এরকম, যে আপনি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এরকম করবেন। নরমালি প্রসিডিউরটা কি বলি, নরমালি স্পর্শক আকার প্রসিডিউরটা হচ্ছে ওটা এরকম, যে একটা বক্ররেখা আছে, আপনার হচ্ছে হলো যে যে কোনো একটা পয়েন্টে বললো যে এরকম দিল, যে এই পয়েন্টে আঁকতে বলছে, তাহলে আঁকার নিয়ম হচ্ছে যে হয়তো আপনারা 9 ফিজিক্সেও করতে পারেন, যে করে থাকতে পারেন, যে তার আর এই পয়েন্টের আশেপাশে একটা বৃত্তাংশ নেবেন, মানে এটাকে বৃত্ত চিন্তা করবেন, সার্কেল চিন্তা করে এই সার্কেলটা পুরোটা মানে নিজের মতো করে বানাই নেবেন, এই যে এরকম একটা সার্কেল বানাই দিলেন, দেওয়ার পরে এটার একটা সেন্টার নেবেন, সেন্টার নেওয়ার পরে ওই পয়েন্টটা যোগ করে যেটা হচ্ছে, এটা হচ্ছে নরমাল, কি নাম, বাংলায় বলে অবিলম্ব, এটার নাম কি, অবিলম্ব। নামটা একটু অ্যাবনর্মাল, যদিও নাম হচ্ছে নরমাল, ঠিক আছে, এখানে মানে বাংলার সাথে ইংলিশ নিয়ে না, বাংলা হচ্ছে অবিলম্ব, আর ইংলিশে কি বলে। আর এই পয়েন্টটা হচ্ছে হলো আর এইটাই হচ্ছে হলো স্পর্শক, যেটাকে ট্যানজেন্ট বলি, বুঝতেছি। তো এখানে অনেকগুলো হচ্ছে হলো ভুল হওয়ার চান্স আছে, ইভেন এটা ভুল হওয়ার চান্স আছে, এটা একটা আইডিয়া করে নেওয়া হয়েছে, কারণ আপনি যে এটা নিচ্ছেন, এটা তো বৃত্ত না, সার্কেল না, এটা ধরে তারপর নিচ্ছেন, নেওয়ার পরে এই যে পয়েন্টটা আপনি অনুমান করে নেবেন, এটাও এটার মধ্যে ভুল হতে পারে, তাই না? তো তার মানে এটা পুরোপুরি অ্যাকুরেট মেথড না, বাট মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে যে এই পয়েন্টে ট্যানজেন্টের স্পর্শকের ঢাল কত হবে। তাহলে আমাদের এখানে মেইন পারপাসটা কি, ডিফারেন্সিয়েশনের কাজটা কি বলেন, ডিফারেন্সিয়েশনের পারপাসটা হচ্ছে যে এই কাজটাকে সহজ করা, যে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এইভাবে হচ্ছে বারবার বারবার সার্কেল ড্র করব, হ্যাঁ, বারবার বৃত্তাংশ নিব, আর্ক নিব, আর্ক নেওয়ার পরে বৃত্তাংশ নিয়ে এরকম সার্কেল বানাবো, সেন্টার খুঁজে বের করবো, অবিলম্ব, এটা কঠিন কাজ, মুসল্লিদের মতো অবস্থা হবে, নামাজই পড়বে না আর পরে, ঠিক আছে। তো সেই জন্য হচ্ছে ডিফারেন্সিয়েশন আসছে, ঠিক আছে। যে তাহলে ডিফারেন্সিয়েশনের কাজটা কি,